আসসালামু আলাইকুম। হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। বরাবর মতো আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নদ, আর কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা প্রথমে কবি বিষয়ে আলোচনা করি। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে যশোর জেলা সাগরদাড়ি গ্রামে, সেই কপোতাক্ষ নদের তীরে। যেই নামটি আজকে তিনি কবিতায় ব্যবহার করেছেন, সেই নদীর তীরেই তার জন্ম। আর তিনি মৃত্যুবরণ করেন 1873 সালে। এই সংক্ষিপ্ত জীবনে তিনি বাংলা সাহিত্যে যে উপহার দিয়েছেন, বাংলা সাহিত্যে যে গবেষণা বা সাধনা করেছেন, অন্যান্য কবি বা সাহিত্যিকরা সেটা পারেননি। তাকে বাংলা সাহিত্যে মহাকবিও বলা যায়, কারণ বাংলা সাহিত্যে নতুন নতুন যে সংযোজনগুলো করেছেন একমাত্র মাইকেল মধুসূদন দত্ত। আমরা যদি মহাকাব্যের দিকে যাই, প্রথম সার্থক মহাকাব্য তিনি রচনা করেন। আমরা নাটকের দিকে যাই, প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা তিনি রচনা করেন। মহাকাব্যে যে মেঘনাবধ কাব্য তিনি রচনা করেন, প্রহসন তিনি রচনা করেন। এভাবে বাংলা সাহিত্যের প্রত্যেকটা ধাপে ধাপে তার অবদান অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে সেই যশোরের সাগরদাড়ি সেই গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলায় ছোটবেলা থেকে বড় হলেও তার চিন্তা চেতনা, মন মানসিকতা একটু ব্যতিক্রমভাবেই বেড়ে উঠেছে। কারণ তার পিতা ছিলেন একজন অ্যাডভোকেট রাজনারায়ণ দত্ত। পিতা উকিল থাকার কারণে তাদের পরিবেশ, তাদের চালচলনগুলো একটু ব্যতিক্রম ছিল। তিনি ছোটবেলাতেই দেখেছেন বাবার কাছে অনেক শিক্ষিত লোক এসেছেন, তারা ইংরেজিতে কথা বলেছেন, তাদের পাশ্চাত্য একটা ছোঁয়া ছিল, স্পর্শ ছিল। তাই স্কুল জীবন শেষ করে যখন হিন্দু কলেজে ভর্তি হলেন, তখনই তিনি তার মানসিকতা পরিবর্তন হয়ে গেল। সেখানে বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করতো, বিভিন্ন ভাষায় তাদের শেখানো হতো। কিন্তু মাইকেল মধুসূদন ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করলো এবং ইংরেজি ভাষায় তিনি সব কিছু শুরু করলো। তার নিত্যদিনের কাজকর্ম থেকে শুরু করে স্কুলের কথাবার্তা, চালচলন সব কিছু একটু পরিবর্তন হয়ে গেল। তো ইংরেজি দিকে বেশি ধাবিত হলো, পাশ্চাত্যের দিকে বেশি ধাবিত হলো। এবার ইংরেজি সাহিত্য নীতি চর্চা শুরু করলেন। ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা শুরু করতে গিয়ে তিনি প্রথমে যে বইটি লিখেন ক্যাপটিভ লেডি, এই বইটা লিখলেন এবং চমৎকার একটা বই। কিন্তু ইংরেজদের কাছে বা ইংলিশ লিটারেচার যারা ছিলেন, সাহিত্যিক যারা ছিলেন, তাদের কাছে এটা তেমন মূল্যায়ন হয়নি। তিনি কষ্ট পেলেন। এদিকে তার পিতা, তিনিও চাননি যে তার ছেলে এই পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য ধাঁচে, ইংলিশের ধাঁচে তিনি অনেক কিছু হন। তাই একটি সময় পিতা রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দেন এবং সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে দেন। মাইকেল মধুসূদনও ছোটবেলা থেকে যেহেতু অনেক দাস দাসীর মাঝে বড় হয়েছেন, অনেক বিলাসিতার মাঝে বড় হয়েছেন, তার মাথার ভেতরে একটু ব্যতিক্রম চিন্তা ছিল। তিনিও রাগ করে চলে যান আমাদের সুদূর ফ্রান্সে, সে ভাষায় নগরীতে চলে যান। ওখানে গিয়ে ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন। তার বন্ধু বান্ধবরা তাকে অনেক পরামর্শ দিয়েছেন যে তুমি ইংরেজি যেহেতু ভালো বুঝো, এই বিষয়ে লেখালেখি করো, দেখবে তুমি অনেক বড় হতে পারবে। কিন্তু যখন তিনি কয়েকটি বই লিখলেন, তার বইয়ের ভাষা চমৎকার, তার সাহিত্যগুলো চমৎকার, কিন্তু তিনি কোনো মূল্যায়ন পাচ্ছেন না। তেমনি একটি সময় সেই ভ্রান্ত ধারণাটা তার বদলে যায়। তিনি চিন্তা করেন, এত কষ্ট, এত সাধনা করলাম ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জন করার জন্য। তিনি 1842 সালে তার ধর্ম, তার নিজস্ব ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং এই মাইকেল
শব্দটি তার নামের শেষে যুক্ত করেন, একটাই তার লক্ষ্য ছিল যে ইংরেজ সাহিত্যে অনেক বড় কবি বা সাহিত্যিক হবেন। এই একটা লক্ষ্যের কারণে তিনি তার নিজের ধর্মান্তরিত হলেন, নিজের ধর্ম ত্যাগ করেন, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। কিন্তু সৃষ্টিকর্তা যাকে দিয়ে যে কাজ করাবেন তার ব্যতিক্রম যতই চেষ্টা করে হবে না। তিনি বাংলায় জন্ম, বাংলার সন্তান, গ্রাম বাংলায় বড় হয়েছেন, তার ভাষা বাংলা। সৃষ্টিকর্তাও চান তিনি বাংলায় খ্যাতি অর্জন করুক। মাঝখান থেকে নিজের ইচ্ছা, নিজের আগ্রহ, নিজের চেষ্টা তিনি চেয়েছিলেন ইংরেজ সাহিত্যে তিনি খ্যাতি অর্জন করবেন, কিন্তু পারেননি। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরেও ইংরেজরা তাকে অ্যাকসেপ্ট করেনি, তাকে গ্রহণ করেনি। তার ভ্রান্ত ধারণা একদিন ভেঙে যান। তিনি সেই লন্ডন ফ্রান্সে সে ভাষায় নগরীতে বসে এই তার স্মৃতি কথা মনে পড়ে, যে কবিতাটি কপোতাক্ষ, এটি স্মৃতিচারণমূলক কবিতা। এই স্মৃতি কথা তার মনে পড়ে, কপোতাক্ষ নদের কথা মনে পড়ে, কারণ তিনি বিদেশে গিয়ে অনেক কষ্ট করেছেন, বাবার সম্পত্তি থেকে বাজেয়াপ্ত করে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। তিনি বিদেশে গিয়ে অনেক কষ্ট করে সাহিত্য সাধনা শুরু করেছেন, আর এই সাহিত্য সাধনার একটি ফসল কপোতাক্ষ নদ। তিনি কপোতাক্ষ নদ লেখার সময় তার সেই ছোটবেলার স্মৃতিগুলো একে একে মনে পড়ে যায়। আর এই মনে পড়ার সেই ফসলগুলো, সেই মনে পড়ার সেই কথাগুলোই তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি চতুর্দশপদী কবিতার জনক, বাংলা সাহিত্যের সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। আর এই কবিতাই হল চতুর্দশপদী একটি কবিতা। কপোতাক্ষ নদ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। তাহলে চতুর্দশপদী কবিতাটা কি তিনি বাংলা সাহিত্যে প্রথম সংযুক্ত করলেন। কোনো কবি সাহিত্যিক মাইকেল মধুসূদনের পূর্বে এই সনেট বা চতুর্দশপদী কবিতা লিখতে পারেননি বা লেখেননি বা লেখার চিন্তাও করেননি। একমাত্রই মাইকেল মধুসূদন দত্ত যিনি বাংলা সাহিত্যে এই চতুর্দশপদী কবিতা সংবলিত করেন বা চতুর্দশপদী কবিতা বা এই সনেটটি সংযুক্ত করেন। এই কবিতার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই কবিতা থাকবে 14 লাইন বিশিষ্ট, প্রত্যেকটা কবিতা থাকবে 14টি লাইন। 14টি লাইনে প্রথম 8টি লাইন আর শেষে থাকবে 6টি লাইন, দুইটা স্তরে ভাগ করা থাকবে। প্রথম 8টি লাইনকে বলা হয় অষ্টক, আর শেষ 6টি লাইনকে বলা হয় শতক। অষ্টক আর ষষ্ঠকের মধ্যে পার্থক্য আছে। অষ্টকে থাকবে দুইটি পর্বের, অষ্টকের মধ্যে থাকবে কবির ভাবের পরিবর্তনা, আর ষষ্ঠকের মধ্যে থাকবে এই ভাবের পরিবর্তনটার পরিণতি। অর্থাৎ কি যেন একটা রূপ সাজাচ্ছে, কেন সাজাচ্ছে জানি না, হয়তো অনেক আলোচনা করতেছে, অনেক কিছু করতেছে, এই যেটা ভাব করতেছে কেন করতেছে কি জানি, পরবর্তী দেখা গেছে যে এখানে একটা কেক নিয়ে ঢুকছে, মানে একটা বার্থডে হবে, অথবা অন্য কোনো অনুষ্ঠানে একটা ককশিট নিয়ে ঢুকছে, যেন লেখা আছে অন্য একটা। এটা হলো পরিণতি। এই কবিতার ভিতরে ঠিক তেমনি একটা ভাব থাকে। অষ্টক কবিতা এরকম ভাবের পরিবর্তন থাকে, ষষ্ঠকে ভাবের পরিণতিটা বোঝা যায়। এই কবিতা আরো বেশি সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে, যে এই কবিতার 14 লাইনে 14 মাত্রা থাকবে এবং প্রত্যেকটা লাইনে মানে অন্তমিল থাকবে, 14 পদে অন্তমিল থাকবে। আমরা যে কবিতাটি আজকে পড়তে যাব মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এটাও সেই এক ধরনের 14পদী কবিতা। এর কিছু অন্তমিল আছে, আমরা যখন কবিতাটি আবৃত্তি করব তখন আমরা অন্তমিলগুলো খুঁজে নেব বা খুঁজে পাবো। যাই হোক, এই কবি 1873 সালে বাংলা সাহিত্যকে বিদায় দিয়ে, এই পৃথিবীকে বিদায় দিয়ে চলে যান। কিন্তু এই অল্প সময়ের মধ্যে হলেও কবি বাংলা সাহিত্যে অনেক কিছু দিয়ে গেছেন, যা বাংলা সাহিত্যে চিরদিন অমর হয়ে থাকবে। যাই হোক, এবার আমরা কবিতায় চলে যাই। আজকে কবিতার নাম হচ্ছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদী নয়, কিন্তু নদ। নদ আর নদীর মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাই, যে নদী একটি স্ত্রীলিঙ্গ, নদ হচ্ছে পুরুষলিঙ্গ। নদীর অনেক শাখা প্রশাখা থাকে। একটি নদী জন্মের পরে তার অনেকগুলো শাখা বের হয়ে যায় এবং সর্বশেষ সাগরে গিয়ে মিলিত হয়। সাগরে মিলিত হওয়ার পূর্বে অনেক শাখা থাকে, কিন্তু নদীর কোনো শাখা থাকে না। নদ যেখানে জন্ম হয় সোজা গিয়ে সাগরে মিশে যায়।
এই জন্য নদ এবং নদীর মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাই। যাই হোক, কপোতাক্ষ নদ, এই কবিতাটি আমরা একটু দেখি কি আছে। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এটা হলো কবিতার 8 লাইন, প্রথম অষ্টক যেটা আমরা বলছি 8 লাইন। এরপরে 6 লাইনে আবার কি বলছে, আর কি হবে দেখা যতদিন যাবে, পর্যারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ির রূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজিব প্রেম ভাবে, লইছে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে আমরা কবিতাটি একটু ব্যাখ্যা করি, কি পাই। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি বিরলে। সে ফ্রান্সে বাসায় নগদে বসে সেই কপোতাক্ষ নদ যশোরের সাগরদাড়ি গ্রামে, যেই নদের সাথে কবির ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি জড়ানো, সেই নদের কথাই তিনি বলেছেন। সতত মানে সব সময়, হে নদ তুমি পরমর মনে, অর্থাৎ হে নদী, হে নদ, তুমি সবসময় আমার মনে পড়ো, তোমার কথা আমি একটুর জন্য ভুলে যেতে পারি না। যেন সতত তোমার কথা ভাবি বিরলে। বিরলে মানে একান্তে বসে তোমার কথাই ভাবি। যখনই আমি নিরিবিলি হয়ে যাই, একা হয়ে যাই, তখনই তোমার কথা মনে পড়ে, তখনই তোমার কথা আমি চিন্তা করি। সতত যেমতি লোক নিশার স্বপ্নে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তবু কলকলে। নিশার স্বপ্নে, নিশা মানে রাতে, স্বপ্নে যেমন মানুষ অনেক কিছু দেখে, ঠিক তেমনি ভ্রান্তি ভুল হলেও আমি মনে হচ্ছে এই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে, এই লন্ডনে বসে সেই তোমার কলকল ধ্বনি, তোমার পানি পড়ার যে ধ্বনিটা, কলকল ধ্বনিটা আমি শুনতে পাচ্ছি। সেই পানি পড়ার শব্দটা আমার কানে ভেসে আসছে, যদিও এটা বাস্তব নয়, কল্পনা, কিন্তু সেই কল্পনার মাঝেও আমি তোমাকে শুনতে পাচ্ছি। এরপর তিনি কি বলেছেন, বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বহু দেশে বহু নদ দেখেছেন, বহু দেশে ঘুরেছেন, বহু নদের পানি পান করেছেন, কিন্তু হে নদ, তোমার পানি পান করলে যে তৃষ্ণা নিবারণ হয়, তোমার পানি পান করলে যে তৃপ্তি পাই, এটা কোনো নদের পানি আমাকে করতে পারেনি। অর্থাৎ মাতৃভূমির প্রতি কবির যে একান্ত টান, আকর্ষণ, ভালোবাসা, সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তিনি প্রশ্ন করেছেন, কার জলে মিটে? কারো জলেই মিটে না, একমাত্র তোমার জল ছাড়া। তার পয়েন্টটা আরো চমৎকার, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ এই নদের পানিটাকে, নদটাকে কিভাবে তুলনা করছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ একটি শিশু মায়ের দুগ্ধ পান করে যেমন তৃপ্তি পায়, তার প্রধান খাদ্য যেমন দুগ্ধ হয়, ঠিক তেমনি সেই মায়ের সাথে মাতৃভূমিকে তুলনা করে, সেই নদের পানিটাকে দুধের সাথে তিনি তুলনা করেছেন। চমৎকারভাবে তিনি বলেছেন যে নদটাকে কতটা ভালোবাসেন। শুধু নদ নয়, নদ মানে হচ্ছে মাতৃভূমিকে তিনি কতটা ভালোবাসেন, সেই ভালোবাসার প্রকাশটা তিনি কপোতাক্ষ নদ এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কারণ তিনি সে অতীতে ভুল ভেঙেছে, ভুল ভেঙে তিনি যখন মাতৃভূমির প্রতি, মাতৃভাষার প্রতি আকৃষ্ট হলেন, তিনি অধ্যয়ন করলেন, সাধনা করলেন এবং সাহিত্য লেখা শুরু করলেন, তখনই তিনি তার আবেগ অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে। একটি সময় বাংলা ভাষাকে তিনি ভালোবাসতেন না, বাংলায় তিনি কথাই বলতেন না। তার সব সময়
24 ঘন্টা রুটিন ছিল, ইংরেজি ভাষায় কথা বলতেন, ইংরেজিতে কথা বলতেন, ইংরেজি ধাঁচে চলতেন। কিন্তু একটি সময় এসে তিনি আবার সেই মাতৃভূমির কাছে ফিরে আসলেন, সে মায়ের কাছে ফিরে আসলেন। এই যে অষ্টক 8টি লাইনের ভিতরে আমরা কি পেলাম? সতত হে নদ তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই যে মনে বিরলে, তারপর কি আছে? সতত যেমতি লোক নিশার স্বপনে, তারপর স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়াইয়ে কানামি ভ্রান্তির ছলনে, তারপরে কি আছে? বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, বহু নদ দলে, কিন্তু এ স্নেহ তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। জন্মভূমি স্থানে, এখানে হচ্ছে সেই চতুর্দশপদী কবিতার যে অন্তমিল, অনেক ধরনের হয়ে থাকে। সেই ইতালি কবি পেত্রাকের এক ধরনের, শেক্সপিয়ারের এক ধরনের, আবার আমাদের মাইকেল মধুসূদন দত্তের কবিতার অন্তর্মিলগুলো এক ধরনের। কিভাবে অন্তর্মিল দেখো? মনে ক, বিরলে খ, আবার মনে স্বপনে ক, কলকলে খ, ছলনে স্বপনে, নয়ের সাথে নয় মিল মানে ক, দলে খ, জলে খ, স্তনে ক। তাহলে আমরা অন্তর্মিলে কি পেলাম? ক খ, ক খ, ক খ, খ ক, আমরা অন্তর্মিল পেলাম। তাহলে অষ্টকে মাইকেল মধুসূদন দত্তের 14পদী কবিতা যে কপোতাক্ষ নদ, তার প্রথম অষ্টকের অন্তর্মিলগুলো কি পেলাম? ক খ, ক খ, ক খ, খ ক, এবং অন্তর্মিলগুলো বের করা তোমার জন্য সহজ হবে। এরপরে বাকি শর্টকাটে আমরা যাই, কি আছে? আর কে হবে দেখা যতদিন যাবে, পর্যারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কাছে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজিব প্রেম ভাবে, রইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। দেখো ভাবের পরিণতিটা কি হয়েছে, মানে শেষ সে কি বলতে চেয়েছেন, শেষ কথাগুলো তার কি ছিল? আর কে হবে দেখা যতদিন যাবে, পর্যারূপ রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। অর্থাৎ কবি আশঙ্কা করতেছেন, হে নদ, তোমার সাথে কখনো আমার দেখা হবে? হয়তো তিনি ভাবতেছেন আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। পর্যারূপে রাজরূপ সাগরে দিতে, পর্যারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। এখন পর্যারূপে রাজা, অর্থাৎ পর্যারা রাজাকে যেভাবে কর দেয়, সাগরকে কপোতাক্ষ নদ বা প্রত্যেকটা নদী তেমনি কর দেয়, অর্থাৎ তার পানি জলধারাটা সাগরে পৌঁছে দেয়। ঠিক তেমনি ভাবে বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজিব প্রেম ভাবে। দেখো বঙ্গজনের কানে সখা সকারিতে, অর্থাৎ বঙ্গজন বাংলা মানুষের কাছেও তুমি হে কপোতাক্ষ নদ, তুমি যখন পানি যখন বয়ে চলবে এবং সাগরের কাছে যাবে, এই যেতে যেতেও তুমি আমার এই কথাগুলো বঙ্গজনের কাছে, অর্থাৎ বাংলার কাছে তুমি পৌঁছে দিও। অর্থাৎ কপোতাক্ষ নদের এই মাধ্যমে তিনি বাংলাকে তার সেই আহ্বানটা পৌঁছে দিতে চান, তিনি বাংলাকে কতটা ভালোবাসেন, তিনি তার মাতৃভূমিকে কতটা ভালোবাসেন।
তিনি পৃথিবীর বহু দেশে বহু নদের পানি খেয়েছেন, বহু নদ দেখেছেন, কিন্তু এই মাতৃভূমির মতো এত সুন্দর দেশ তিনি কখনো কোথাও দেখেননি। মাতৃভূমিকে তিনি কতটা ভালোবাসেন, তার ভাষা কত সমৃদ্ধ, তিনি এত সমৃদ্ধ ভাষা কোথাও পাননি। এই জন্য তিনি বলেছেন, বঙ্গজনের কানে শখে সফারিতে, নাম তার এ প্রবাসে মজিব প্রেম ভাবে। তিনিও ওই প্রবাসে বসে, সেই বিদেশে বসেও এই দেশের মাতৃভূমির নামটা জপ করেন, তিনি তাকে স্মরণ করেন, বারবার মাতৃভূমির কথা তার মনে পড়ে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে শেষে শতকে আমরা কি পাই? আর কি হবে দেখা যত দিন যাবে, দেখো যত দিন যাবে, পর্যারূপে রাজরূপ সাগরের দিতে, বারেরূপ পর তুমি এ মিনতি গাবে, এ মিনতি গাবে, বঙ্গজনের কাছে সখা সফেরিতে, নাম তার এই প্রবাসে মজিব প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখানে অন্তমিল কি আছে? এটা যেমন গ ধরে, গ দিতে ঘ, গ ঘ, যাবে গাবে, গ রিতে ঘ, দিতে দিতে, ভাবে গাবে ভাবে, ঘ সঙ্গীতে ঘ। দেখো এটা হলো আমাদের মিল। তাহলে কি হচ্ছে অন্তমিল? গ ঘ, গ ঘ, ঘ ঘ। এটা শতকের তার অন্তমিল পেলাম আমরা এটা। তা কপোতাক্ষনাদের নায়িকা মধুসূদন দত্তের এই চমৎকার স্মৃতি চারণমূলক যে কবিতাটি, চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া এই নদ কপোতাক্ষ নদ, এই কবিতাটি আমরা আলোচনা করলাম, কবি সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বইয়ের ভিতরে আরও বিস্তারিতভাবে দেখতে পারবে। বইটা খুলে তোমরা বাসায় বেশি বেশি পড়বে, আর পড়লে তোমরা আরও খুঁটিনাটি যা আছে জানতে পারবে। আর প্রত্যেকে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।